উম, আধুনিক যুদ্ধে সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রটা আসলে কি? মানে কোনো মিসাইল বা যুদ্ধবিমান কিন্তু নয়। একদম না। বরং প্রতিদিনের বিদ্যুতের দাম বা জ্বালানির যোগানটাই এখন সবচেয়ে বড় অস্ত্র। হ্যাঁ, আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা সংঘাত নিয়ে কথা বলছি, যা কিনা কোনো নির্দিষ্ট সামরিক সীমানায় আটকে নেই। ঠিক বলেছেন। আমাদের হাতে থাকা স্যাভেজ মাইন্ডসের প্রতিবেদন আর কিছু সাম্প্রতিক চিত্র বলছে যে ইরান, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন আক্ষরিক অর্থে একটা বৈশ্বিক জ্বালানি যুদ্ধের রূপ নিয়েছে। রাইট। আর শুরুতেই পরিষ্কার করে নেই, আমরা কিন্তু এখানে কোনো রাজনীতিক পক্ষ নিচ্ছি না। হ্যাঁ, একদম নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে। মানে সোর্সে যা আছে আমরা শুধু সেই তথ্যগুলো দিয়ে ঘটনাগুলোর পেছনের কার্যকারণ বোঝার চেষ্টা করব। কিভাবে হরমুজ প্রণালী বা বিদ্যুৎ কেন্দ্রের মতো আঞ্চলিক অবকাঠামোগুলো পুরো বিশ্বের অর্থনীতিকে একটা নজিরবিহীন খাদের কিনারে দাঁড় করিয়ে দিচ্ছে, এটাই আমাদের আজকের মিশন। তো এই সংকটের শুরুটা কিন্তু কোনো গোলাগুলি দিয়ে হয়নি। মানে এটা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেওয়া ৪৮ ঘন্টার একটা আল্টিমেটামের মাধ্যমে। ওয়েট 48 আওয়ার্সের আল্টিমেটাম? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন যে হরমুজ প্রণালী সবার জন্য খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হবে। ও আচ্ছা। আর এর জবাবে ইরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তর, যেটা কিনা রেভলিউশনারি গার্ডের প্রকৌশল আর অর্থনীতির মূল চালিকা শক্তি, তারা স্পষ্ট জানিয়ে দেয় আপনারা বিদ্যুতে আঘাত করলে পাল্টা আঘাতও বিদ্যুতেই হবে। এই জায়গাতে ট্রাম্পের হিসাবটা আমার কাছে একটু আম, সাংঘর্ষিক মনে হচ্ছে। কেন? ধরুন, তিনি বিশ্ববাজারে তেলের দাম কমাতে চান, অথচ ইরানের বিদ্যুৎ আর জ্বালানি অবকাঠামোতে হামলার হুমকি দিচ্ছেন। মানে এটা ঘটলে তো তেলের দাম উল্টো আকাশছোঁয়া হওয়ার কথা, তাই না? রাইট। এটা কি কোনো ভুল হিসাব, নাকি বৈশ্বিক বাজার নিয়ন্ত্রণের সুপরিকল্পিত কোনো মনস্তাত্ত্বিক কৌশল? কারণ এর পরেই তিনি সুর পাল্টে দাবি করলেন যে ইরানের সাথে নাকি ফলপ্রসূ আলোচনা হচ্ছে। হ্যাঁ, যা ইরান সাথে সাথে অস্বীকার করে। তারা এটাকে স্রেফ তেলের দাম কমানোর কৌশল হিসেবে আখ্যা দিয়েছে। আসলে এখানে মনস্তত্ত্ব এবং বাজান অর্থনীতি একসাথে কাজ করছে। বুঝতে পারছি। মানে হরমুজ প্রণালী মাত্র ২১ মাইল চওড়া একটা জলপথ, কিন্তু বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০% এই পথেই পরিবাহিত হয়। 20%? এটা তো বিশাল ব্যাপার। একদম। ফলে প্রণালী বন্ধ হওয়ার একটা গুজব ছড়ালে কার্গো জাহাজগুলোর ইন্স্যুরেন্স বা বীমা প্রিমিয়াম রাতারাতি বহুগুণ বেড়ে যায়। মানে এক ফোঁটা তেল সরবরাহ বন্ধ হওয়ার আগেই বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে যায়। ঠিক তাই, দাম বেড়ে যায়। তাই হুমকি দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার পাশাপাশি বাজারে স্নায়ু নিয়েও একটা বড় খেলা চলে। কিন্তু ঘটনা তো আর শুধু মনস্তাত্ত্বিক খেলার মধ্যে সীমাবদ্ধ নেই, তাই না? পুরো পরিস্থিতি এখন একটা গ্লোবাল জেঙ্গা টাওয়ারের মতো হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, যে কোনো একদিকের একটা ব্লক টান দিলেই পুরো কাঠামো ধসে পড়বে। রাইট। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইতিমধ্যে ইরানের সাউথ পার্স গ্যাসফিল্ড আর খার্গ দ্বীপে বোমা বর্ষণ করেছে। আবার পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের হাইফা শোধনাগার এবং কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জ্বালানি কেন্দ্রে হামলা চালিয়েছে। হুম, এই খার্গ দ্বীপের গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ ইরানের অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০%ই এই দ্বীপ দিয়ে নিয়ন্ত্রিত হয়। বাপরে! আর এই পাল্টাপাল্টি হামলায় শুধু যে অবকাঠামো ধ্বংস হচ্ছে তা নয়, ব্যাপক প্রাণহানিও ঘটছে। নিহতের সংখ্যা তো নেহায়াত কম নয় সোর্স অনুযায়ী। হ্যাঁ, ২৮শে ফেব্রুয়ারির পর থেকে সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ১৫০০-র বেশি ইরানি নিহত হয়েছেন। ১৫০০-র বেশি? হ্যাঁ, আর আহত হয়েছেন ২০,০০০-এর বেশি। একই সাথে এই সংঘাতের জেরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর নাগরিকদেরও প্রাণহানি ঘটেছে। এখানেই আমার একটা প্রাসঙ্গিক প্রশ্ন আছে। মানে সামরিক লক্ষ্যের বদলে যখন সরাসরি বিদ্যুৎ বা গ্যাস ফিল্ডের মতো বেসামরিক জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা হয়, তখন আধুনিক যুদ্ধের সমীকরণটা কতটা বদলে যায়? অনেকখানি বদলে যায়। কারণ তখন তো কেবল সেনাবাহিনী নয়, পুরো দেশের সাধারণ মানুষের টিকে থাকার ভিত্তিটাই হুমকির মুখে পড়ে। ঠিক এই কারণেই যুদ্ধের প্রভাব এখন আর ফ্রন্ট লাইনে সীমাবদ্ধ নেই।
হরমুজ প্রণালী বন্ধের সংখ্যা আর এসব হামলার কারণে অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যে প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা মানে আইইএ এর প্রধান ফাতিহ বিরল একটা ভয়ঙ্কর পরিসংখ্যান দিয়েছেন। কি বলেছেন তিনি? তার মতে বর্তমানে এই সংকট 87 আর 79 সালের তেল সংকট এবং 2022 সালের ইউক্রেন যুদ্ধের সম্মিলিত প্রভাবের চেয়েও ভয়াবহ। ও ওয়াও! এই মেকানিজমটা তো আমদানি নির্ভর দেশগুলোর জন্য মারাত্মক। একদম। বাংলাদেশ বা এশিয়ার অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর কথাই ধরা যাক। তেলের দাম বাড়ার মানেই হল কাঁচামাল পরিবহনের খরচ বেড়ে যাওয়া। মনি, এই হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকলে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি সম্পূর্ণ অচল হওয়ার আগে আর কতদিন টিকে থাকতে পারবে? খুব দ্রুতই বিকল্প না ভাবলে টিকে থাকা প্রায় অসম্ভব। আর আন্তর্জাতিক সম্প্রদায় এই ভয়াবহতা আজ করতে পারছে বলেই ফিলিপাইনের ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হচ্ছে। মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। হ্যাঁ, চীনও জোরালোভাবে আলোচনার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছে যে এটা একটা ধ্বংসাত্মক চক্র তৈরি করছে, যা থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে। আলোচনার মাধ্যমে হয়তো কোনো সাময়িক সমাধান আসবে, কিন্তু আজকের এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় ভাবনার বিষয় থেকেই যায়। রাইট। আধুনিক ভূ-রাজনীতিতে যদি বেসামরিক জ্বালানি অবকাঠামোই যুদ্ধের প্রধান অস্ত্রে পরিণত হয়, তবে ভবিষ্যতে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বা সাপ্লাই চেইন কি আদৌ কোনোদিন সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবে? এটা একটা খুব গভীর প্রশ্ন। একদম। নাকি প্রতিটি দেশের অর্থনীতি এখন থেকে একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্রের চিরস্থায়ী অংশ হয়েই থাকবে? এটা নিয়ে একটু ভেবে দেখবেন সবাই। আজকের গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি।